বিহারে এসআইআর ভুলে কড়া পদক্ষেপ। এসআইআর চূড়ান্ত হলেও কড়া পদক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। এসআইআর কোনো ভুলে পদক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। এসআইআর বেআইনি কিছু হলে সুপ্রিম পদক্ষেপ। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, কি জানা যাচ্ছে, সুপ্রিম কোর্ট কি বলেছে? দেখো, আজকে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে বিহার এসআইআর মামলার শুনানি ছিল এবং সেই শুনানি চলাকালীনই আইনজীবী বৃন্দা গ্রোভার তিনি আশঙ্কা প্রকাশ করেন যে যতদিনে পরবর্তী শুনানি হবে ততদিনে হয়তো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দেবে জাতীয় নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর বৈধ ভোটার তারা তালিকা থেকে বাদ যেতে পারে, এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। পাশাপাশি প্রশান্ত ভূষণ তিনি আশঙ্কা প্রকাশ করেন এবং তিনি উল্লেখ করেন যে বেশ কিছু বেআইনি তাদের নিজের আইনে উল্লেখ থাকা বেশ কিছু পদক্ষেপকে ফলো করছে না জাতীয় নির্বাচন কমিশন এবং তার পরিপ্রেক্ষিতেই বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলেন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে কিনা তাতে কোর্টের খুব একটা কিছু, তাতে কোর্টের সিদ্ধান্তের বদল হবে না। তারা যদি কোনো বড়সড় ইলিগ্যালিটি দেখেন, অর্থাৎ কোনো বেআইনি কাজকর্ম হয়েছে এই এসআইআর প্রক্রিয়াতে, তাহলে তারা পদক্ষেপ করবেন, এমনটাই কিন্তু তারা স্পষ্টত জানিয়ে দিয়েছেন। এর পাশাপাশি এদিনের শুনানিতে উল্লেখ করা হয় যে খুব শিগগিরই গোটা দেশ জুড়ে এসআইআর শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও বিচারপতিরা তারা উল্লেখ করে দেন যে তাদের যে ভার্ডিক্ট হবে বা তাদের যে রায় হবে সেই রায় এবং যে নির্দেশ হবে সেই নির্দেশ কিন্তু গোটা দেশের এসআইআর এর ক্ষেত্রেও কার্যকরী হবে। এদিন আইনজীবী উপাধ্যায় তিনি একটি আবেদন করেছিলেন, তিনি সেখানে উল্লেখ করেছিলেন যে 12তম নথি হিসেবে আধারকে গ্রহণ না করা হোক। আরেক আইনজীবী তিনি অনুরোধ করেন যে এই 12তম নথি হিসেবে আধার গ্রহণ করা হলেও বাকি 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি গ্রহণ করা হোক। সেই আবেদন অবশ্য এদিন গ্রহণ করেনি আদালত। আগামী 7ই অক্টোবর এই মামলার ফের শুনানি রয়েছে। সেদিন আধারকে সম্পূর্ণ চূড়ান্তভাবে গ্রহণ করা হবে কিনা আইডেন্টিটি হিসাবে বা একটি 12তম নথি হিসাবে সে নিয়ে চূড়ান্ত যে ডিসকাশন সেটি হবে এবং একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেও এবং যে সমস্ত আবেদনকারীরা রয়েছেন তাদের তরফ থেকেও যে অভিযোগ রয়েছে সে বিষয়েও বিস্তারিত শুনানি করা হবে বলে এদিন বিচারপতিরা জানিয়েছেন। মিমি, সঙ্গে থাকো মৈত্রেয়ী। এদিকে দিল্লিতে ইডি দফতরে মিমি চক্রবর্তী অনলাইন বেটিং অ্যাপ মামলায় তলব করেছে ইডি। দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়েছেন মিমি চক্রবর্তী। কথা বলবো, রয়েছে আমার সঙ্গে মৈত্রেয়ী, আমার সহকর্মী। মৈত্রেয়ী, প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত মিমি চক্রবর্তী ইডি দফতরে গেছেন, ঠিক কি কি জানতে চাইছে ইডি? দেখো, 5 ঘন্টার কিছু বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। 11টার সময় তাকে আজকে ইডি সদর দপ্তরে এসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। তিনি 11টার কিছুক্ষণ আগেই এসে তিনি উপস্থিত হন তার আইনজীবীর সঙ্গে এবং তিনি 11টার মধ্যেই তিনি ইডি সদর দপ্তরের ভেতরে তিনি প্রবেশ করেন। 5 ঘন্টা ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং ইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তাকে মূলত যে বিষয়গুলো নিয়ে জানতে চাওয়া হবে তার কাছে, এই যে অনলাইন বেটিং অ্যাপের তিনি সঙ্গে হয়ে তিনি প্রচার করেছিলেন, তার সঙ্গে কারা যোগাযোগ করেছিলেন, তাদের পরিচয় কি, কিভাবে টাকা তিনি পেয়েছিলেন, সেই মোড অফ পেমেন্টের মাধ্যম কি ছিল, অর্থাৎ ব্যাংক ট্রান্সফার বা নাকি অন্য কোনোভাবে, এর মাঝখানে কোনো এজেন্ট ছিলেন কিনা এবং এই গোটা যে অনলাইন বেটিং অ্যাপ, বেটিং যে ভারতে বেআইনি সে বিষয়টা তারা জেনেই এই কন্ট্রাক্টে তারা সাইন করেছিলেন কিনা এবং কি ধরনের কন্ট্রাক্ট তিনি সাইন করেছিলেন সেই সংক্রান্ত তথ্যও কিন্তু মিমি চক্রবর্তীর কাছ থেকে এদিন জানতে চাওয়া হচ্ছে এবং আগামী সময় হবে বলে আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানতে পারছি। সঙ্গে থাকো মৈত্রেয়ী। এদিকে প্রাক্তন সাংসদকে ইডি তলবে রাজনৈতিক তরজা তুঙ্গে। যখনই ওনাকে তদন্তকারী সংস্থা ডাকবে উনি গিয়ে উনি যতটা জানেন ততটা বলবেন। ওনার জানা থাকতেও পারে, নাও জানা থাকতে পারে, অনেকে ফেসে যায়। এই বিষয়ে যা বলার তদন্তকারী সংস্থা বলবে। টলিউডের মাধ্যমে যে কালো টাকা যে সাদা করা হয় এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এমনিতেই বাংলা ইন্ডাস্ট্রি ধুকছে, 2 ভাই মিলে অরূপান স্বরূপ মধুকৈটব পুরো ইন্ডাস্ট্রিটাকে এনগাল্প করে নিয়েছে, গিলে ফেলেছে। যে রাজ্যে কাজ কমে যাবে তখন অবৈধ কাজের টেন্ডেন্সি বাড়বে, মানুষকে তো খেতে হবে করে। তো যারা সিনেমা আর্টিস্ট, অভিনেতা অভিনেত্রী, তাদের যদি সিনেমা না চলে কিছু তো করবেন তারা।
বিজেপি এই যে মিনি প্রাক্তন সাংসদ ছিলেন, তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ, ফলে তাদের কালিমালিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন, গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে। রক্তবীজ 2 তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি। দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ। বাংলা ছবিকে প্রমোট করার জন্য ইডিকে ধন্যবাদ। পোস্ট অফিসে তালা মেরে বিক্ষোভ গ্রাহকদের। দত্তপুকুরের নীলগঞ্জ ডাকঘরে গ্রাহক বিক্ষোভ তুঙ্গে। দেখুন সেই ছবিটা। টাকা তুলতে জমা দিতে ভোগান্তির অভিযোগ। টাকা দিন আপনি আমাকে, না আপনি আমাকে টাকা দিন। তোমার কথা শুনবো না, তোমার কথা শুনবো না। নিজের শরীরটা খারাপ করছেন কেন? হ্যাঁ, আজকে 1.5 মাস ধরে 6 দিন কাজ হয়েছে মাত্র। আমার হাসপাতালে যদি একটা পেশেন্ট হয়ে যায়, আপনি জবাব নেবেন? দায়ী নেবেন? বলেন, আপনি দায়ী নেবেন? নেবেন না, ক্ষতি হয়ে গেলে আমার হবে না। 1 মাস থেকে আপনি দায় নিতে পারছেন না, এখন 1 ঘন্টা কি করে দায় নেবেন? 1 মাস থেকে দায় নিতে পারছেন না, 1 ঘন্টায় আপনি কি করে দায় নেবেন? আমরা রাখতে পারছি না, আমরা আমার পেশেন্ট হাসপাতালে। আমি বুড়া মানুষ, আমি আসছি, উনি দায় ভাব নিয়ে না। আপনি কাজের চেষ্টা করছেন না যে কাজটা হোক। ব্যাপার নেই, কোন কাজ আসছে না, আমরা পয়সা কতদিন ধরে সমস্যা? কতদিন ধরে? 15-20 দিন, 20 দিন থেকে উনি মিথ্যে কথা বলছে। আমি 14 দিন থেকে আমি করছি। কথা বলবো জিয়াউল, আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, এরা সব বয়স্ক মানুষ, এরা সব আসছেন প্রয়োজনে টাকা তুলতে, কিন্তু পারছেন না। প্রায় মাসখানেক ধরে এরা ঘুরে যাচ্ছেন, কিন্তু কি সমস্যা, কেন এরকম হচ্ছে? পোস্ট অফিস কর্তৃপক্ষ কি বলছে? দেখো, দীর্ঘ 6 মাস ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা, বিশেষ করে বয়স্ক গ্রাহক যারা পেনশনের টাকা বা বিভিন্ন ধরনের টাকা যখন তুলতে আসে বা বিভিন্ন পরিষেবা নিতে আসে, তখনই এই গ্রাহক অর্থাৎ এই পোস্ট মাস্টার তারা বলেন যে কখনো লিঙ্ক নেই, কখনো সমস্যা হচ্ছে, কখনো কর্মী নেই, এরকম একাধিক অজুহাত কিন্তু এই গ্রাহকদের সামনে তুলে ধরা হয়। এবং সেটা দীর্ঘ 1-2 দিন নয়, দীর্ঘ প্রায় 6 মাস ধরে কিন্তু এই সমস্যার কথা তুলে ধরছে এবং বারংবার তারা পোস্ট অফিসকে জানিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। এবং আজকে সকাল থেকেও কিন্তু বেশ কিছু গ্রাহক, যারা বয়স্ক গ্রাহক, তারা এসেছিলেন টাকা তুলতে। সেখানে দেখা যায়, বলা হয় যে লিঙ্ক নেই, তখনই তারা একেবারে তালা লাগিয়ে, গেটের সামনে তালা লাগিয়ে বিক্ষোভকারীদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত পরিষেবা স্বাভাবিক দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ কর্মই চালিয়ে যাবে। তারপরে খবর পেয়ে ডিভিশনাল হেড অফিস সেখান থেকে আসেন, তারা কিন্তু আশ্বস্ত করেন গ্রাহকদের, কিন্তু তাদের কথাও কোন রকম ভাবে কর্ণপাত করেনি। যতক্ষণ না পরিষেবা স্বাভাবিক হয় ততক্ষণ বিক্ষোভ চালিয়ে যাবেন। প্রায় ঘন্টা 4 ধরে অতিক্রান্তে এখনো কিন্তু বিক্ষোভ চালাচ্ছেন গ্রাহকরা। পরবর্তীকালে পুলিশ এসে আশ্বস্ত করছেন, কিন্তু তারা তাদের দাবিতে অনড় রয়েছে। জিয়াউল, ধন্যবাদ। লিঙ্ক ফেলিওর লেখা থাকে, প্রায় দিনই এসে ফিরে যেতে হয়, আপডেট হয় না। তো সবাই তো সময়ের দাম আছে। আজকে আমি হাতে চোট নিয়েও চলে এসেছি, এখন দেখছি এই অবস্থা। দূর থেকে তো আসতে হয়, কাছাকাছি তো নীলগঞ্জের কাছেই সবার বাড়ি নয়। সব সময় দেখি লিঙ্ক ফেলিওর, এখানে কিছু লেনদেনের ব্যাপার থাকলে দেখি লিঙ্ক ফেলিওর। এটা কেন হবে? পোস্ট অফিসে আমরা টাকা তোলার জন্য আছি, এমনি আমরা শরীর অসুস্থ, আমার নিজের প্রয়োজনে আসি, রোজ দেখি বন্ধ, রোজ দেখছি বন্ধ। কতদিন ধরে এই সমস্যা? আজ আমরা তো যখনই আসি বেশিরভাগই তো দেখা যায় লিঙ্ক ফেল। আপনি যদি না পেরে ওঠেন, তাহলে আপনি রিজাইন দিয়ে দিন যে আমার দ্বারা হচ্ছে না এখানে কাজ। আপনারা আজকে পোস্ট অফিসে তালা দিয়ে দিয়েছেন, হ্যাঁ। ততক্ষণ আমরা পরিষেবা পাবেন, না পরিষেবা আমরা পাচ্ছি না বলি তো তালাটা মারা হয়েছে। তো তাহলে এখন আমি জানবো কী করে বলুন? তাহলে আগে আমাদের সমস্যাটা আছে এই পর্যন্ত। হ্যাঁ, পোস্ট অফিসের তো স্টাফ আপনি, তাহলে পোস্ট অফিসের তালা ঝোলানো আছে, আপনি স্টাফ হয়ে আপনি জানেন না? আমি জানি আমার একটা সমস্যা আছে, রাস্তাঘাট খারাপ, আমার অ্যাডমিশনকে জানানো আছে, বলা আছে, কিন্তু রাজের ব্যবস্থা নেয় না। আমি না, দীর্ঘদিন থেকে কোথায়, আমাদের 6 তারিখ খারাপ হয়েছে। 6 তারিখ থেকে আমাদের যে কাজ, আমাদের অফিসার কর্তৃপক্ষ জানিয়েছি, যথারীতি মেল টেল হোয়াটসঅ্যাপ যেগুলো করে আমাদের ফোনে করা, আমাদের বলেছি, কিন্তু উচ্চতর কর্তৃপক্ষ ব্যবস্থা না নিয়ে আমরা কী করতে পারি? যেহেতু বিএসএনএল এর উপরে নির্ভর করে আমাদের লিভ রেস্টোরেশনটা, আমাদের ডিউ টাইমে রিপোর্ট করা হয়েছে। ইনফ্যাক্ট আমিও নিজে কথা বলেছিলাম, কিন্তু আমাদের লেভেল থেকে ডাইরেক্ট বিএসএনএল এর সঙ্গে কথা বলা সম্ভব হয় না, থ্রু সিও আরও করতে হয়। আমি বুঝতে পারছি এখানে মনে হয় আমাদের একটা মাইগ্রেশন হয়েছে, সেই সময় একটু সমস্যা হয়েছে, কিন্তু তাতে লিঙ্কের সমস্যা ছিল না। একটা মাইগ্রেশনের জন্য টেম্পোরারি 2 দিনের জন্য বন্ধ করা ছিল, কিন্তু এই মুহূর্তে যদি ওনাদের যে অভিযোগটা আছে যে 2 মাস ধরে ওনারা সার্ভিস পাচ্ছেন না, সেটা আমি এনাদের সঙ্গেও কথা বলে নিচ্ছি। আমার ডিভিশনাল হেড যিনি আছেন তাকেও আমি আজকে রিপোর্ট করছি। আমাকে তো এখান থেকে একটা রিপোর্ট পাঠাতে হবে, আমরা দেখছি এখানে কী করা যায়।